নমস্কার, সুনীল সাহা আমার সকল দর্শক বন্ধুকে মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বহুদিন পর আবার একটি ভিডিও তৈরি করছি। লগ্নকুণ্ডলীর সঠিক বিচার ও প্রতিকারের জন্য এই নাম্বারে ফোন করুন। আজকে আমরা একটি লগ্নকুণ্ডলী বিশ্লেষণ করে দেখব। আমরা স্ক্রিনে একটি লগ্নকুণ্ডলী দেখছি। এই লগ্নকুণ্ডলীটি একটি জাতকের, এই লগ্নকুণ্ডলীর বা জাতকের ডেট অফ বার্থ হচ্ছে 6-10-2006, জন্ম সময় 9:30 AM এবং জন্মস্থান কলকাতা। আমরা লগ্নকুণ্ডলী যদি দেখি তাহলে লগ্ন বৃশ্চিক রাশিতে দ্বিতীয়ভাবে, তৃতীয়ভাবে, চতুর্থভাবে কোনো গ্রহ অবস্থান করছে না। পঞ্চমভাবে অর্থাৎ মীন রাশিতে চন্দ্র এবং রাহু একসাথে অবস্থান করছে এবং গ্রহণদোষ সৃষ্টি করেছে। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমভাবে কোনো গ্রহ নেই। নবমভাবে শনিদেব অবস্থান করছে। দশমভাবে কোনো গ্রহ নেই। একাদশভাবে কেতু, মঙ্গল, শুক্র ও রবি এই চারটি গ্রহ একসঙ্গে অবস্থান করছে। শুক্র এখানে নিচস্থভাবে অবস্থান করছে এবং দ্বাদশভাবে বুধ ও বৃহস্পতি অবস্থান করছে। এই হলো এই লগ্নকুণ্ডলীটির গ্রহ অবস্থান। এখানে দেখুন লগ্ন 11 ডিগ্রিতে অবস্থান করছে, অর্থাৎ লগ্ন ঠিকঠাকভাবেই অবস্থান করছে, কিন্তু লগ্নপতি মঙ্গলদেব একাদশভাবে কন্যা রাশিতে অবস্থান করছে। একাদশে মঙ্গল অবস্থান করা খুবই ভালো, কিন্তু দেখুন মঙ্গল এখানে কেতুর সঙ্গে অবস্থান করে অঙ্গার যোগ সৃষ্টি করেছে। যেহেতু মঙ্গল ভাই কারক গ্রহ হয়ে একাদশভাবে অবস্থান করছে, এমনিতেই মনে হবে যে মঙ্গল ঠিকঠাকভাবেই অবস্থান করছে, কিন্তু দেখুন কেতুর সঙ্গে মঙ্গল অবস্থান করে একটা অঙ্গার যোগ সৃষ্টি করেছে এবং কেতু কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ বুধের এই কন্যা রাশিতে নিচস্থের ফল দেয়। তাই কেতু ও মঙ্গল একই সাথে অবস্থান করার জন্য যে অঙ্গার যোগ সৃষ্টি করেছে, এটা কিন্তু খুব একটা ভালো কথা নয় বা ভালো জিনিস নয়। এছাড়াও দেখুন মঙ্গল নিচস্থ গ্রহ শুক্রের সঙ্গে অবস্থান করছে। শুক্র কিন্তু নিচভাবে অবস্থান করছে। সূত্রই হলো কোনো গ্রহ নিচস্থ গ্রহের সঙ্গে অবস্থান করলে সেই গ্রহটিও কিন্তু দুর্বল হয়ে যায়। তাই এখানে দেখুন কেতু নিচস্থভাবে অবস্থান করছে বা নিচস্থের ফল দেবে, তাই কেতু দুর্বল। মঙ্গল কেতুর সঙ্গে অবস্থান করছে এবং নিচস্থ শুক্রের সঙ্গে অবস্থান করছে, যার ফলে মঙ্গলও কিন্তু এখানে খুব একটা শুভ প্রভাব দেবে না। এছাড়াও দেখুন রবির সঙ্গে শুক্র অবস্থান করছে এবং একই দীপ্তাংশের মধ্যে অবস্থান করছে। রবি ও শুক্র যদি কোনোভাবে একত্রে অবস্থান করে এবং রবি ও শুক্রের দূরত্ব যদি 11 ডিগ্রির মধ্যে হয়, তাহলে কিন্তু রবি ও শুক্র দীপ্তাংশের মধ্যে অবস্থান করছে, এটা জানতে হবে। এক্ষেত্রে শুক্রের ডিগ্রি 13 ডিগ্রি এবং রবি অবস্থান করছে 15 ডিগ্রিতে, অর্থাৎ 5 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। তাই শুক্রের যে জ্যোতি, যে প্রভা, সেটা কিন্তু পুরোপুরিভাবে রবি শোষণ করে নিয়েছে। একে তো শুক্রদেব নিচস্থভাবে অবস্থান করছে এবং শুক্রের দীপ্ত বা প্রভা বা জ্যোতি রবিদেব পুরোপুরি শোষণ করে নিয়েছে, যার ফলে শুক্রদেব আরও দুর্বল হয়ে পড়েছে এবং অশুভ ফলই দেবে এখানে। রবি শুক্রের এই জ্যোতিকে দারিদ্র যোগ বলে, আর দারিদ্র যোগ থাকলে কিন্তু জাতক একটা সময় ভালো রকম অর্থ কষ্ট পেয়ে থাকে। এছাড়াও দেখুন রবি ও কেতু একইভাবে কন্যা রাশিতে অবস্থান করছে, যার ফলে গ্রহণদোষ সৃষ্টি করেছে। রবিও গ্রহণদোষ সৃষ্টি করে বসে আছে, চন্দ্রও পঞ্চমভাবে গ্রহণদোষ সৃষ্টি করে বসে আছে। রবি আত্মা আর চন্দ্র মন, এই দুটি গ্রহই কিন্তু গ্রহণদোষে আক্রান্ত। আমাদের লগ্নকুণ্ডলিতে যদি কোনো শুভ রাজযোগ থাকে বা কোনো শুভ যোগ থাকে, সেই লগ্নকুণ্ডলিতে যদি শুভ যোগ থাকার পরেও রবি ও চন্দ্র পীড়িতভাবে অবস্থান করে, তাহলে কিন্তু জাতক সেই রাজযোগের শুভ ফলগুলি পায় না। এক্ষেত্রে দেখুন রবিও পীড়িত কেতু দ্বারা এবং চন্দ্রও পীড়িত রাহু দ্বারা। তাই এই জাতকের কুণ্ডলিতে যদি রাজযোগ থেকেও থাকে বা থাকতো, তাহলে কিন্তু এই জাতক সেই রাজযোগের ফলগুলি গ্রহণ করতে পারত না। কেননা
লগ্নকুণ্ডলীর যত শুভ ও অশুভ যোগ থাকুক না কেন, সেই শুভ ও অশুভ যোগগুলি তো জাতকই ভোগ করবে। আর জাতক মানে হচ্ছে আত্মা এবং মন। আত্মা আর মন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেই জাতক শুভ ফলগুলি গ্রহণ করতে পারবে না বা শুভ ফলগুলি পুরোপুরি পাবে না। কেননা তার নেওয়ার আধারই তো ছোট। মনে করুন কোনো ভিক্ষুক আপনার দরজায় ভিক্ষা করতে এসেছে, আপনি তাকে 20 কেজি চাল ভিক্ষা দেবেন বা দান করবেন, কিন্তু জাতকের যে জায়গাটি আছে চাল নেবার জন্য, সেই জায়গাটি 2 কেজির বেশি চাল ধরবে না। তাহলে আপনি 20 কেজি চাল দিতে চাইলেও সেই জাতক কিন্তু নিতে পারবে না, কারণ তার নেওয়ার জায়গাই তো নাই। সে ওই 2 কিলোই নিতে পারবে, আপনি যতই দিন না কেন। এক্ষেত্রেও ঠিক সেই রকম লগ্নকুণ্ডলীর রবি ও চন্দ্র যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে যত শুভ রাজযোগই থাক না কেন, সেই রাজযোগের ফলাফল পুরোপুরি জাতক লাভ করতে পারবে না বা পাবে না। একাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে দেখুন রবি ও মঙ্গল অবস্থান করছে। একাদশভাবে রবি মঙ্গল যোগটা কিন্তু শুভ যোগ, কিন্তু শুক্র ও কেতুর জন্য এই শুভ যোগটি জাতক পাবে না। এছাড়াও রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে শুক্র, মঙ্গল ও রবির ওপর। তাই জাতক এই রবি মঙ্গল যোগের শুভ যোগটি পাবে না। কেননা রবি ও মঙ্গলের যে শুভত্ব আছে, এখানে কেতু কিন্তু রবি ও মঙ্গলের শুভত্বকে শোষণ করে নেবে। এই লগ্নকুণ্ডলিতে মঙ্গলদেব লগ্নপতি এবং ষষ্ঠপতি। ষষ্ঠ ভাব তো ত্রিক ভাব অর্থাৎ অশুভ ভাব, কিন্তু যেহেতু লগ্নপতি আর লগ্ন মানে কেন্দ্র এবং ত্রিকোণ দুটোকেই বোঝায়, তাই মঙ্গলদেব ত্রিকোণ ভাবপতি হওয়ার জন্য ষষ্ঠ ভাবের কুফলগুলি যদিও মঙ্গল দেবে না, কিন্তু মঙ্গলের শুভত্বই তো থাকছে না, কেতু সব শোষণ করে নিচ্ছে। তাহলে রবি মঙ্গলের শুভত্ব ভাব এই জাতক পাবে কি করে? কেতু তো 1 নম্বর হচ্ছে কন্যা রাশিতে নীচস্থের ফল দেয়। তারপরেও কেতু মাত্র 18 মিনিটে অবস্থান করছে ডিগ্রিগতভাবে, তাই কেতু এখানে 20 নবাংশে অবস্থান করছে। একে তো নিচস্থভাবে অবস্থান করছে বা নিচ ফল দেবে, এবং 20 নবাংশে অবস্থান করছে, তার জন্য আরও খুবই কুপ্রভাব দেবে বা অশুভ ফল দেবে। তাই রবি মঙ্গলের শুভত্ব এখানে কিন্তু আর থাকছে না, কেতু হরণ করে নিচ্ছে। এছাড়াও শনিদেব ভাগ্যভাবে বা নবমভাবে অবস্থান করছে। এখানে যেহেতু বৃশ্চিক লগ্ন, তাই লগ্ন স্থির লগ্ন। স্থির লগ্নের কিন্তু নবম ভাব হচ্ছে বাদক ভাব। শনিদেব বাদক ভাবে অবস্থান করছে, তাই ভাগ্যের বাধা সৃষ্টি করবে। এবং শনি হচ্ছে সর্বোচ্চ ক্রূর গ্রহ। সেই সর্বোচ্চ ক্রূর গ্রহের তৃতীয় দৃষ্টি মঙ্গল ও রবি অর্থাৎ শত্রুর ওপর পড়ছে, তাই রবি ও মঙ্গল আরও এখানে খারাপ হচ্ছে। বাদকের সূত্র হচ্ছে চরলগ্নের ক্ষেত্রে একাদশ ভাব বাদক ভাব, স্থির লগ্নের ক্ষেত্রে নবম ভাব বাদক ভাব, এবং দ্ব্যর্থক রাশিতে যদি লগ্ন হয় সেক্ষেত্রে কিন্তু সপ্তম ভাব বাদক ভাব। এখানে স্থির রাশিতে লগ্ন, তাই নবম ভাব বা ভাগ্যভাবই হবে বাদক ভাব। সেই ভাগ্যভাবে শনিদেব অবস্থান করছে, তাই কিছুটা হলেও ভাগ্যের বিড়ম্বনা সৃষ্টি করবে শনিদেব। এবার আসি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব পড়ছে ধনুরাশি। ধনুরাশির ভাবপতি দেবগুরু বৃহস্পতি। সেই দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদশ মানে তো বাধা, ব্যয় ইত্যাদি। আর বৃহস্পতি অর্থকারক গ্রহ। দ্বিতীয় ভাব থেকে অর্থ, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন, কুটুম্ব ইত্যাদির বিচার করা হয়ে থাকে। তাই এই জাতকের কুটুম্বের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে খুব একটা মিল থাকবে বলে মনে হয় না, যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে। এবার আসি পঞ্চম ভাব। দেখুন পঞ্চম ভাবে চন্দ্র এবং রাহু অবস্থান করছে। চন্দ্র কিন্তু এখানে বাধকপতি এবং পঞ্চমভাবে অবস্থান করছে রাহুর সঙ্গে। এবং রাহু জলরাশিতে ভালো ফল দেয় না, অগ্নিরাশিতেও রাহু ভালো ফল দেয় না, পৃথ্বীরাশি ও বায়ু রাশিতে রাহু খুবই ভালো ফল দেয়। এখানে চন্দ্র তো একাধারে বাধকপতি এবং রাহু চন্দ্রের সমস্ত শুভাশুভ গুণকে শোষণ করে নিয়ে চন্দ্রকে আরও দুর্বল করে দিচ্ছে। তাই চন্দ্র কিন্তু এখানে জাতকের সব রকম কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে, মানসিক চঞ্চলতা সৃষ্টি করবে, অস্থিরতা সৃষ্টি করবে।
একাদশভাবে রবি শুক্রের যোগ একটা দারিদ্র ভাব সৃষ্টি করেছে বা দারিদ্র যোগ সৃষ্টি করেছে, ঠিক সেরকম পঞ্চমভাবেও কেমদ্রুম যোগ সৃষ্টি করেছে। কেননা চন্দ্রের আগে ও পিছে বা চন্দ্রের সঙ্গে কোনো গ্রহ নেই, রাহু রয়েছে, কিন্তু রাহু ধূম্র গ্রহ, রাহুকে পিণ্ড গ্রহ বলে ধরা হয় না, তাই রাহু এই কেমদ্রুম যোগকে ভঙ্গ করতে পারে না। কেমদ্রুম যোগও এক প্রকার দারিদ্র যোগ। দুটো দারিদ্র যোগ থাকার জন্য জাতকের অর্থ কষ্ট থাকার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। চতুর্থপতি শনিদেব বাধকভাবে অবস্থান করছে এবং বাধকপতি চন্দ্রদেব পঞ্চমভাবে রাহুর সঙ্গে গ্রহণ দোষ করে অবস্থান করছে, যার ফলে জাতকের বিদ্যাশিক্ষার ক্ষেত্রেও প্রবলভাবে বাধার সৃষ্টি করবে। লগ্নকুণ্ডলীর সঙ্গে সঙ্গে অন্যান্য বর্গকুণ্ডলীরও বিচার করা অবশ্য প্রয়োজন। বিশেষ করে D3, D9, অষ্টক বর্গ, দশমাংশ ইত্যাদি বিচার করা প্রয়োজন। অতগুলি লগ্নকুণ্ডলী বা বর্গকুণ্ডলী বিচার করতে গেলে ভিডিওটি অস্বাভাবিক বড় হয়ে যাবে, তাই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।